ফেসবুকে লাইভ অন হয়ে গেছে, এতক্ষণ আমি ইউটিউবে ছিলাম। ইউটিউবে আজকে একটা ভীষণ অদ্ভুত ঘটনা তোমাদের জন্য শেয়ার করেছি, যেখানে একটা অবশ্যই খুব জীবনমুখী গল্প আমি বলবো, যদিও সেখানে তন্ত্র সাধনা, সেখানে ডাকিনী যোগিনী সব ব্যাপারগুলোই আছে ইনক্লুডেড, তবু আলটিমেটলি সেটা কিন্তু একটা জীবনমুখী গল্প। এবং মানুষের জীবনের কত ভুল ভ্রান্তি, কত ওঠা নামা, সেই না এক এক সময় না আমার ভালো লাগে যে বিশেষ করে এই বছরের শেষ দিনটাতে দাঁড়িয়ে আরো বেশি করে ইচ্ছা করছে যে একটু নেগেটিভিটি থেকে বেরিয়ে এসে ভালো কিছু সন্ধান করি, বা খারাপটাকে দূরে সরিয়ে একটু ভালো পজিটিভ জিনিস নিয়ে আলোচনা করি। হ্যাঁ, তো আজকে তোমাদের জন্য আমি একদম ডিফারেন্ট আবারও আরেকটা অন্য গল্প বলবো, যে ঘটনাটা আমি আরো বেশি করে এই জন্য বলবো যে আমার মনে হয় আমার সাথে অনেক মেয়েরা আছে যে এই ইনসিডেন্টটাকে খুব বেশি করে রিলেট করতে পারবে। আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যারা সত্যি এক একটা সিচুয়েশনে এসে মনে হয় যে পুরো একদম স্যাচুরেশন লেভেলে চলে এসেছে, এরপর আর অপমান অবমাননা আর এত হেয় করা এগুলোকে মেনে নেওয়া যাচ্ছে না। নাও এবার মনে হয় টাইম এসে গেছে আমাদেরকে স্টেপ আপ করতে হবে, কিন্তু কোথাও গিয়ে না একটা বলে না সেই পারিবারিক বন্ধন বা আমাদের সোসাইটি কালচার, আমাদের পিছুটান, ইমোশন, সমস্ত কিছুতে আমরা বাধা পড়ে থাকি এবং আমরা অনেক সময় আমাদের স্কোপ পেয়েও কিন্তু নিজেদেরকে প্রমাণ করতে পারি না। তো আমি আজকে এমনই একজন মেয়ের গল্প বলবো যে আমাদেরকে আমি মনে হয় যে আমাকে অন্তত অনেকটা ইন্সপায়ার করেছে, অনেকটা শক্তি জুগিয়েছে, এবং সেটা তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তো সেই ঘটনাটা আমি বলবো, এটা আমাকে অনুপমা চক্রবর্তী পাঠিয়েছে ব্যাঙ্গালোর থেকে। আমার অনুপমাদির ঘটনাটা ভীষণভাবে আমাকে উদ্বুদ্ধ করেছে, তো আমার মনে হলো এটা ডেফিনেটলি তোমাদের সবাইকে বলা উচিত। আর আজকে আমি প্রমোশনাল পার্টটা একদম লাস্টে রাখছি। আজকে 31st, আমারও বাইরে ফিস্ট চলছে, আমি তার থেকেই একটুখানি বিরতি নিয়ে এসেছি তোমাদের সাথে একটু আড্ডা মারার জন্য। তাই আজকে বেশি গল্প বলবো না। অনেকে আমাকে আমার ভাইয়ের আইবুড়ো ভাতের গল্প বা অনেক কিছু কি মজা করলে দিদি জিজ্ঞেস করেছো, বলেছো লাইভে শেয়ার করো বা ইত্যাদি, তো আমি সবটাই করব, কিন্তু আজকে নয়, থার্সডেতে যখন আবার আমি নিউ ইয়ারে লাইভে আসবো তখন করব। এখন আপাতত আমি তোমাদের জন্য একটা ছোট্ট ঘটনা বলি। আজকে যেহেতু শুধু বছরের শেষ দিন, আমি সেই জন্যে আর তো 2024-এর সাথে আর দেখা হবে না, আসা হবে না, তাই জন্যই আজকে এই লাইভটা করা। তো একটু, আর এই ফেস্টটা খুব ইউনিক, হ্যাঁ আমার জন্য ভীষণ স্পেশাল লেগেছে আমার, কেননা আমি এতদিন অনেক বড় পিকনিক অ্যারেঞ্জ করেছি, অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছি, বেশ বড়, এর থেকে হয়তো অনেক লার্জ স্কেলে করেছি, কিন্তু এখানকার ব্যাপারটা না একটু ডিফারেন্ট। সবাই মিলে নিজেরা বাজার করা হচ্ছে, একসাথে বসে রান্না করা হচ্ছে, খাওয়া হচ্ছে, মানে একটা না বেশ অন্য রকমের ফেস্ট ব্যাপার। মানে আমি এরকম পিকনিক বা ফেস্ট একটু কমই করেছি, মানে আমি এরকম করিনি কখনো। আমরা হয়তো অর্ডার করে দিয়েছি, চলে আসে, এরকম ব্যাপারটাই বেশি থাকে। বাট এখানে নিজে হাতে সব সবজি কোটা, মশলা বাটা, রান্না করা, দিস ইজ ফান, একদম একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফান। তো আমার খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করছি ব্যাপারটাকে। এখন সবাই আমার জন্য ওয়েট করছে, তাই আমি একদম গল্পে চলে যাচ্ছি। তারপরে আজকে তোমাদের তানিয়ার কথা একবার একটু মনে করিয়ে দেবো, ওয়েট করো। অনেকে তানিয়ার নাম্বারটা আমাকে চেয়েছো, লাইভে আমাকে ফোনেও বলেছো যে দিদি তানিয়াদির নাম্বারটা দিও, ভীষণ মোটা হয়ে যাচ্ছি। তো তানিয়ার নাম্বার বলবো, তানিয়ার সব ডিটেলস আমি দিয়ে দেবো, কিন্তু তার আগে আমি একটু ঘটনাটা বলিনি। অনুপমা চক্রবর্তী আমাকে এই স্টোরিটা সেন্ড করেছে। এটা স্টোরি নয়, এটা দিদির নিজের জীবনের একটা ঘটনা। দিদির এই ঘটনা শুরু করতে গেলে আমাকে আগে চলে যেতে হবে দিদির হাজবেন্ডের ঘটনাতে, মানে তার হাজবেন্ডের একদম ছোটবেলাতে চলে যাব। দিদির সাথে ওনার হাজবেন্ডের দেখা হয় একদিন কলকাতার একটা বাসে। দিদি খুব ভালো ব্যাডমিন্টন খেলেন, উনি এই মুহূর্তে ব্যাঙ্গালোরে আছেন এবং ওখানে ডিপিএস এর ব্যাডমিন্টন টিচার। তার সাথে উনি প্রকাশ পাদুকোন একাডেমি, তোমরা সবাই নিশ্চয়ই নাম জানো, সেখানেও কিন্তু উনি টিচার। তো দিদি ব্যাঙ্গালোরে এই মুহূর্তে সেটেলড, কিন্তু আমি যখনকার কথা বলছি তখন কিন্তু কলকাতাতে সন্তোষপুরে ওনার নিজের বাড়ি। তো ওই সন্তোষপুরে ওনার প্রথম ওনার হাজব্যান্ডের সাথে একদিন একটা কলকাতার বাসে দেখা হয়। প্রথমে না মুখটা দেখছে, চিনতে পারছে না। তো আস্তে আস্তে উনি মানে রিকল করতে পারেন যে কোনো একটা টুর্নামেন্টে ওনার হাজব্যান্ড আবার টেবিল টেনিস খেলতেন, তো ওনাদের দেখা হয়েছিল সেই সময়। সেরকম একটা পরিচিতি না, মানে ফর্মাল একটা দেখা যেরকম হয় একটা প্লেয়ারের সাথে একটা প্লেয়ারের, তো সেরকম একটু দেখা হয়েছিল। এবং তারপরে এত বছর পর আবার কলকাতাতে ওদের দেখা হয়।
এবার আস্তে আস্তে একটু কথোপকথন বাড়তে থাকে, দুজনের মধ্যে পরিচিতি বাড়ে, একে অন্যের সাথে নাম্বার এক্সচেঞ্জ হয়, তারপর ধীরে ধীরে কথা হতে স্টার্ট করে, যেটা হতো আগেকার দিনে ফোন অফ ফ্রেন্ডস অ্যান্ড অল। তো তারপরে ওখান থেকেই একটা রিলেশনশিপ গ্রো করে। যখন রিলেশনশিপটা গ্রো করে গেছে তখনও কিন্তু হাজব্যান্ডের পাস্ট সম্পর্কে খুব একটা দিদি অবগত ছিলেন না। হঠাৎ শুনলেন একদিন যে ওনার দাদার বিয়ে, তো দাদার বিয়েতে গিয়ে মানে পরবর্তীতে বিয়ে হয়ে যাওয়ার পর বৌদির কাছ থেকে দাদা অনেকগুলো ইনফরমেশন পান। এবার কি ইনফরমেশন, সেটা হচ্ছে সেই দাদার বউয়ের কাছ থেকে, এবং সেই দাদা কিন্তু তার নিজের দাদা না, অ্যাকচুয়ালি হচ্ছে সেটা তার পিস্তত দাদা। সেই পিস্তত দাদার যে বউ, সেই বৌদির কাছ থেকে গিয়ে দিদি জানতে পারেন যে যখন তার হাজবেন্ড একদম মানে তখন সবে কনসিভড কন্ডিশনে আছেন, মানে মায়ের ক্রোড়ে তখন আছেন, সেই সময় আর কি হঠাৎ করে তার ডান পায়ে মানে ওনার মায়ের ডান পায়ে ক্যান্সার ধরা পড়েছিল, এবং অত্যন্ত কষ্ট করে উনি বাচ্চাটিকে ডেলিভারি মানে হলো তারপর মাত্র 1 বছর মানে যখন বাচ্চার বয়স 12 মাস, সেই সময় কিন্তু তার মা মারা যায়। এবং বাবা সেই অর্থে কিছু করতো না ওনার হাজব্যান্ডের সেই মুহূর্তে। তো ওনার পিসি যে, সেই পিসি হচ্ছেন সাউথ ইস্টার্ন রেলওয়েজের ডক্টর পিসে মশাই। তো ওনারা তো বড় বড় কোয়ার্টারে থাকতেন। তো ওই পিসি আবার তখন এই ভাইয়ের ছেলেকে নিজের কাছে নিয়ে আসেন। তার অনেক ছেলে মেয়েরা ছিল, তার মানে 2টো ছেলে 1 মেয়ে এরকম হবে বোধহয়। তো ওর মধ্যে একটা দাদার আর কি বিয়েটা ছিল, তারই এক বৌদির কথা বলছি আমি, যার থ্রুতে পুরো ব্যাপারটা আর কি জানতে পারেন পরবর্তীতে দিদি। তো সেই পিসি আর কি ওকে নিয়ে এসে বড় করেছেন। পিসি কোনোদিন এতটুকুনি বুঝতে দেননি পিসি মশাই যে সে আলাদা কেউ, তার নিজের সন্তানের মতোই, সন্তান তুল্যই তাকে মনে করতেন, এবং যতটা ল্যাভিশমেন্ট তাদেরকে দিয়েছেন একেও প্রোভাইড করা হয়েছিল, এবং খুব তোয়াজ করেই তাকে বড় করা হয়েছে। তার যে বাবা ছিল এর নাম ছিল টিঙ্কু, ওনার হাজব্যান্ডের। তো টিঙ্কু দাও বড় হচ্ছে এদিকে, ইতিমধ্যে পিসি ওর মানে পিসে মশাইকে বহুদিন ধরে বলছিলেন যে আমার দাদার জন্য কিছু দেখো, করতে করতে হ্যাঁ আমার হয়ে গেছে, আমি আর আসছি কিছুক্ষণের মধ্যেই, বলো সবাইকে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, চলে আসছি, ঠিক আছে। তো এবার যথারীতি সেখানে আসলে আমার বাচ্চারা ওই ব্যাপারটা খুব মিস করে, মানে সবাই যেখানে একসঙ্গে থাকে সেখানে যদি আমি না থাকি, ওরে তারা মানে কেউ মিস করুক বা না করুক, মা সবাই ওয়েট করছে তোমার জন্য, মানে ওরা অন্তত ওয়েট করছে, আর কেউ ওয়েট করুক বা না করুক। ওকে, সো তারপর কি হলো যে ওনার বাবাকেও ওখানে নিয়ে যান, ওনারা হায়দ্রাবাদে ওখানে বোধহয় কোথাও ছিলেন উনি। তো সেখানে আবার ওনার একটা বিয়ে দেওয়া হয়। তো তাদের একটি মেয়ে হয়, তার নাম আবার এই টিঙ্কুর সাথে মিলিয়ে নাম রাখা হয়েছিল রিঙ্কু। তো রিঙ্কুর মা মানে যে ওর হাজবেন্ডের অ্যাকচুয়াল সৎমা হচ্ছে সে, বা ওর বাবা নিজের, মানে এরা কোনোদিনই টিঙ্কুর সাথে কোনো অ্যাটাচডও ছিলেন না কোনোভাবে, তাকে খুব একটা দেখাশোনা কোনোদিন দেখতেও না। ওর বাবা মাঝে মাঝে দেখা মানে রিঙ্কু আর রিঙ্কুর মাকেও হার্ডলি কোন দেখেছে, মানে সারা জীবনে সেইভাবে ওদের সাথে কখনো কানেকশন কিছু ছিল না। ওই অকেশনালি দেখা হতো মাত্র, কোনো অকেশন থাকলে পিসির বাড়িতে নিমন্ত্রিত থাকলে আসতো, বা তাদের বাড়িতে নিমন্ত্রণ করলে যেত, এইটুকুনি। আর সেরকম তার সাথেও কোনো টার্মস ছিল না, প্লাস ওর বাবাও সেরকম কোনো যোগাযোগ একটা রাখতেন না, আর এলেও সেই বাচ্চাটাকে বকাবকি করে চলে যেতেন, এইটুকুনি মাত্র, ঠিক আছে। তো এইবার যথারীতি আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, ওরা তখন ওইখান থেকে রিটায়ার করে গেলেন পিসে মশাই, ওরা কলকাতাতে চলে আসে, এবং কলকাতাতে এখানে একটা ফ্ল্যাট কিনে ওরা সেটেল হয়ে যায়। এবার এখানে যখন এলো প্রথম তাও ঠিক ছিল, তারপর পিসি হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং পিসি মারা যান। তো পিসি মারা যাওয়ার পর থেকে আসলে এবার ওই মানে পিস্তত ভাই বোনেদের চেহারাটা মানে প্রস্ফুটিত হতে থাকলো। এবার বোঝা গেল যে পিসি তাকে এতদিন ধরে আগলে রেখেছিল নিজের ছেলের মতন বলেই এরা মায়ের ওপরে কেউ কথা বলতে পারেনি, কিন্তু পিসি মারা যাওয়ার পরই মানে কে পর কে আপন বোঝাতে তারা 2 মিনিটও সময় ব্যয় করলো না। হ্যাঁ, মানে সঙ্গে সঙ্গে এবারে ওর সাথে শুরু হলো যেন ও বাড়ি কাজের মানুষ, মানে এরকম একটা ট্রিট করা শুরু করলো, ভীষণ অত্যাচার করতো ওই ছেলে। এবার বিশেষ করে এই দাদাটার বউ আসার পর, মানে সেই যে নতুন বৌদি এলো, দাদারা যদি বা মেনে নিয়েছিল, মানে বৌদিরা আরো বেশি, তাদের মাথায় যখন এটা ঢুকে গেল যে ওটা নিজেদের কেউ নয়, আলটিমেটলি ওটা কোনো নিজের ভাসুর দেওয়া হচ্ছে না, ও একজন মানে ওটা মামাতো ভাই একটা,
তো তারা কিছুতেই ওকে এক চুল ছাড়বে না, মানে এখানে বসে তুমি প্রপার্টি হাঁকাবে, এখান থেকে ভাগ নেবে, মানে এইরকমই ওদের একটা মোটিভ হয়ে গেছিলো যে আচ্ছা তুমি এই করতে এখানে পড়ে আছো, তুমি মামার ছেলে মামার ছেলের মতো থাকবে। মানে ওনাকে ভীষণ অপমান করতো, ওনাকে দিয়ে সবজি বাজার টানাতো, ওনাকে বাড়ির যাবতীয় কাজ করতে হতো ইত্যাদি ইত্যাদি। তো এগুলো দেখতে দেখতে এবার তখন না প্রথম প্রথম যখন দিদি টিঙ্কুদার সাথে রিলেশনে গেছে, দিদি বলছে আমি না ভাবতাম যে সত্যি এতগুলো ভাই বোন ওরা, কিন্তু সমস্ত ম্যাক্সিমাম কাজে ওর ঘাড়েই কেন চাপে, ওই কেন করে। তো তখন তাও উনি ভাবতেন যে হতে পারে যে বাড়ির বড় ছেলে, একটা দায়িত্বটা বেশি নিতে হয়, কিছু বলতে পারতো না। কিন্তু যখনই পুরোটা শুনলো, পুরোটা জানলো, ওরা দুধকে দুধ পানিকে পানি হয়ে গেল। মানে ওটা ওর বুঝতে অসুবিধা রইলো না যে এক্স্যাক্টলি কি রিজন যার জন্য আজকে এরকম ব্যবহারটা ওনাকে পেতে হয়। তো ওর ভীষণ কষ্ট হতে শুরু করলো, যেহেতু ও মানুষটাকে ভীষণ নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল এবং মানে ও টিঙ্কুদা ছাড়া কিচ্ছু বোঝে না। ওর বাড়িতে ওকে ইন্ট্রোডিউস করালো, ও একমাত্র মেয়ে, সন্তোষপুরে ওদের বিরাট বড় বাড়ি। তো বললো যে কোনো অসুবিধা নেই, তুমি আমাদের বাড়িতে চলো, আমরা তাহলে এখানে থাকি। বা এবার ওই টিঙ্কুদার আবার ঘর জামাই একটা ব্যাপারটা চোখে লাগছিল, তো তখন বললো ঠিক আছে আমরা রেজিস্ট্রি করে নিই, আমরা তাহলে আলাদা একটা বাড়িতে থাকবো। সন্তোষপুরে ওদের বাড়ির কাছাকাছি আর একটা অন্য বাড়ি নেওয়া হলো, সেই বাড়িটাতে টিঙ্কুদা থাকতে শুরু করলো। ওরা রেজিস্ট্রি করে নিল। টিঙ্কুদা তখন মোটামুটি চাকরির চেষ্টা চালাচ্ছেন। ততদিন পর্যন্ত ওর পেরেন্টস ওকে যথেষ্ট সাপোর্ট করেছে, মানে দিদির পেরেন্টসের কথা বলছি। তারপর যখন টিঙ্কুদা চাকরি পেয়ে গেল মোটামুটি, তখন ওরা ওই সন্তোষপুরের ওখানেই একটা মানে ওরা তখন কি করলো, ওদের যে পুরনো বাড়িটা ছিল সেই বাড়িটা পুরোটা ভেঙে দেয়। ভেঙে দিয়ে ওখানে বড় একটা কমপ্লেক্স তৈরি হয়েছিল, সেখানে দুটো ফ্লোরে, মানে নিচের ফ্লোরটাতে ওরা একটা ফ্ল্যাট নেয় যেটা মানে দিদির নামে ছিল, আর তার ওপরেই আর একটা ফ্ল্যাট নেওয়া হয়েছিল, যে ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি যেহেতু ওটা কাকু কাকিমার জমি ছিল, তো ওটা কাকু কাকিমার নামে ছিল। ঠিক আছে, ওপরে ফ্ল্যাটটা ওর মা বাবার নামে ছিল, মানে সেটাও পরবর্তীতে দিদিই পাবেন, কিন্তু যাই হোক একটা মা বাবার নামে ছিল আর নিচের ফ্ল্যাটটা ওর নামেই ছিল। তো সেই ফ্ল্যাটটাতে ওরা থাকতে শুরু করে। তারপর ওদের দুটো ছেলে হয়, সুন্দর ভীষণ সুন্দর ম্যারিড লাইফ কাটছিল, কোনো অশান্তি নেই, ঝুট ঝামেলা নেই। যেহেতু এত বছর কষ্ট করে বড় করেছেন, একটা কৃতজ্ঞতা বোধ থেকে পিসির ছেলে মেয়েদের সাথে সেরকম যোগাযোগ না রাখলেও পিসেমশাই মানুষটা খুব একটা খারাপ ছিলেন না, উনি ছেলেদের চাপে পড়ে আর কিছু করার ছিল না উনার, সেটা বুঝতে পেরে ওরা পিসেমশাই যতদিন বেঁচে ছিলেন, মানে এখনো নাকি উনি বেঁচে আছেন ইনফ্যাক্ট, তো ওনারা মাঝে মাঝে ওর সাথে যেতেন, দেখা টাকা করতেন, এইটুকুনি মাত্র। আদারওয়াইজ সেরকম রিলেটিভস বলতে কেউই নেই, কিছুই নেই, কেননা সবাই তো এরকম তুতু মেমের মতন ছেড়ে গেছে, তো আর কার সাথে যোগাযোগ রাখবে। বেশ ভালো কাটছিল। দুটো ছেলে হয়। এবার ছেলের যখন 8 বছর, বড় ছেলেটার 8 বছর বয়স, আর ছোট ছেলেটা না, বড় ছেলে তখন 8-এ পড়ে আর ছোট ছেলেটা তখন 6-এ পড়ে। বড় ছেলে 8-এ আর ছোট ছেলে 6-এ। এটা ছিল 2017 প্রবাবলি। সেই সময় হঠাৎ করে দিদির জীবনটা সম্পূর্ণ একটা অন্য টার্ন নিল, এবং সেটা কিরকম অদ্ভুত টার্ন দেখো। হঠাৎ কোথাও কিছু নেই, সেই হায়দ্রাবাদ থেকে রিঙ্কু আর রিঙ্কুর মা খবর পাঠালো যে ওদের বাবা মানে মারা গেছে, মানে যে আর কেউ নিজের বাবা। তো তারা যায় দেখাশোনা করতে, মানে কাজকর্ম করতে। গিয়ে ততদিনে দেখছে রিঙ্কুর বিয়েও হয়ে গেছে, কিন্তু ওই বাবা মারা যাওয়ার পর ওই পরিস্থিতি দেখছে রিঙ্কুর যে হাজবেন্ড ছিল সে এত টর্চারিং, সে মানে রীতিমতো রিঙ্কুকে আর রিঙ্কুর মাকে রীতিমতো মারধর করে, মানে রেগুলারলি ওদের সামনে গায়ে হাত তুলছে। এবার তো ওদের একটা কনসার্ন এসেই গেল। দেখবে পরিস্থিতিতে মানুষকে একটু কনসার্ন হতেই হয় যে যতই হোক সম্পর্কে তো একটা সদ্বোন হলেও বোন, এইভাবে মারধর করছে। যাই হোক বাবার পেনশন টেনশন তো সবই পাবে মা, তো ঠিক আছে অসুবিধার কিছু নেই। তাহলে ওরা ডিসাইড করলো যে আমরা কাজ করি, বা ওরা ডিসাইড করেনি, রাদার আমি বলবো যে রিঙ্কুই জোর করলো যে তাহলে বৌদি তোমাদের সাথে আমাদেরকে একটু নিয়ে যাবে। আমি মাকে নিয়ে এখন কোথায় যাব বলো, কি করব, পেনশন তো আমরা পাই, পেনশনের টাকাতেই আমরা থাকবো, খালি আমাদের তো কেউ নেই, তোমাদের সাথে একটু থাকতে দেবে। তো কখনো কখনো না এইরকম মানে উপযাচক হয়ে এরকম জোর করে উপকার আমার মনে হয় না করাই ভালো। মানে যে মানুষকে আমরা খুব একটা ভালো করে চিনি পর্যন্ত নয়, তার উপকার করতে গেলে যে এরকমই পরিণতি হতে পারে সেটার জন্য প্রিপেয়ার থাকাটাই দরকার ছিল। এবার দিদি ভালো মানুষ, দিদি বুঝতে পারেনি। দিদি কি করলেন, ওদেরকে বললেন ঠিক আছে তাহলে তোমরা আমার সাথে আমার বাড়িতে চলো। এই ছিল হচ্ছে একটা মানে কাল যাকে বলে। এবার যখন থেকে ওরা বাড়িতে ঢুকলো আস্তে আস্তে দেখা গেল যে ক্রমশ দিদি নিজেরই বাড়িতে নিজেরই ঘরে যেন কর্নার হয়ে যাচ্ছেন।
মানে দুই ছেলে ছাড়া ওই বাড়িতে যেন সবটাই আর একটা মানে অন্য মানুষের গ্রিপে চলে গেছে। সেই অফিস থেকে ফিরেই দিদির আগে তাড়াতাড়ি তড়ি ঘড়ি গিয়ে সেই আগে চা নিয়ে এগিয়ে চলছে, চা করে দিচ্ছে, তারাই রান্না বান্না করছে। আর এদিকে আস্তে আস্তে সে ভাই যেন মনে হচ্ছে যেন সে কত কালের একদম ভালোবাসার ভাই, সারা জীবন কত মা আবার বোন তাদেরকে আগলে রেখেছে, সামনে রেখেছে, এদিকে কোনোদিন একটা মানে ঘুরে তাকায়ও পর্যন্ত নিজে ভাইয়ের জন্য, সে আবার তার মা আর বোনকে পেয়ে একদম মানে বিশাল উৎফুল্লিত। সে তখন তাদের কথা ভেবেই অস্থির, তারা কি খাবে, তারা কি পড়বে, তারা কোথায় বসবে, তারা কোথায় শোবে। পেনশনের টাকা প্রথম 1-2 মাস দিয়েছিল, কিন্তু তারপরে আর পেনশনের কোনো টাকাও দেয় না, সম্পূর্ণ ওদের ওপরে পুরো ছেড়ে দিল। বাজার করা হচ্ছে, খাওয়া হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু টাকা পয়সা দেওয়ার বেলায় আর কোনো কিছুর উচ্চবাচ্য নেই। ঠিক আছে, চলছে, সুদের কারবারি করে ও কি সব করতো, আবার টাকা পয়সা নিজেও ইনকাম করতো কিছু, তো সেগুলোও কোনো দেওয়াদেয়ির কোনো ব্যাপার নেই। ঠিক আছে, সবটা নিজেরটা নিজে বুঝে নিত। বেশ, তো এরকম বেশ দীর্ঘদিন যাবত জিনিসটা চলতে থাকে। এইবার আস্তে আস্তে ও একটা কানাঘুষো পাড়ারই একজন বানিদি বলেছিলেন, তার কাছ থেকে খবর পায় যে জানিস তো মানে ওই রিঙ্কুর কথা বলে যে রিঙ্কু বজবজে একটা মাজারে মাঝে মাঝেই যায়। ওই বানিদিও ওই পথে কোথাও যেতেন, তো উনি প্রায়শই ওকে নাকি দেখতে পান। তখন বলছে ও বজবজে মাজারে কি করতে যায়। তখন ওর মাথায় একটা জিনিস স্ট্রাইক করে যে তাহলে কি মানে ওই বশীকরণ কিছু করছে। আর আস্তে আস্তে সত্যি ওর এবারে আরো বেশি করে অবজার্ভ করতে শুরু করে, মানে ছেলেটি পুরো একদম রিঙ্কু আর রিঙ্কুর মায়ের কথায় উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। যেখানে মানে দিদির সাথে কোনো কিছু নিয়ে এত বছরে তাদের এত হ্যাপি ম্যারিড লাইফ, কোনো সমস্যা ছিল না, 2-3 মাসে মানে একটা অদ্ভুত দূরত্ব তৈরি হয়ে গেছে। অফিস থেকে ফিরে এসেই তাদের ঘরে চলে যাচ্ছে, পুরো সারা সন্ধ্যে তাদের সাথেই কথাবার্তা, দিদির সাথে কোনো কথা নেই, কিছু নেই, রীতিমতো দিদি কিছু বললেই রেগে যাচ্ছে, খিচড়ে যাচ্ছে। এমনকি শেষ পর্যন্ত কি হলো, দিদিকে তেড়ে এসে মারতে যাচ্ছে, এবং একদিন তো প্রহারই করে দিল। মানে যেদিনকে দিদির গায়ে হাত তুলে দিয়েছে দাদা, সেদিনকে দিদি রিয়েলাইজ করলো যে পুরো সিচুয়েশনটা আমার বাইরে চলে গেছে, এবং ওদের সামনে ওদের জন্য ফাইট করে একটা চরম অপমান করলো, যেটার জন্য দিদি কি করলেন, নিজেরই বাড়ি ছেড়ে বাচ্চাদেরকে নিয়ে উনি ওপরে ফ্ল্যাটে ওনার মায়ের ওখানে চলে যান। তো ওখানে গিয়ে তো প্রথমে একটু ধাতস্থ হলো, কিন্তু তারপরে 1 সপ্তাহখানেক যাওয়ার পর যখন দেখছে না কোন মানে 1 সপ্তাহ হয়ে গেছে, একটা নিচ থেকে ওপরে ফোন পর্যন্ত করেনি, মানে নিচ থেকে ওপরে আসে পর্যন্ত নি, একটা কলও করেনি। ওদিকে হাসি গল্প, হাসি ঠাট্টার আওয়াজ আসছে সারাক্ষণ ফ্ল্যাট থেকে। তার উপরে ডিপি দেখছে, হোয়াটসঅ্যাপে ডিপি লাগিয়েছে রিঙ্কুর সাথে, মানে এত ক্লোজ হয়ে গেছে তখন বোন, মানে বোনই তখন সর্বশেষ কথা, রিঙ্কুর সাথে হোয়াটসঅ্যাপের ডিপি পর্যন্ত চেঞ্জ হয়ে লেগে গেছে, এরকম ব্যাপার। তো ও দেখলো যে না এটা এক্সট্রিম যাচ্ছে, আমি গিয়ে তাড়িয়ে দেবো, জাস্ট তাড়িয়ে দেবো, আমি কেন বেরিয়ে আছি, এটা আমার বাড়ি, মানে আমি ওদের ভয় কেন বেরোবো। ও সোজা পরের দিন গেল, গিয়ে বলছে তোমরা বাড়ি থেকে বেরো, নাহলে আমি একদম বধূ নির্যাতনের কেসে তোমাদের সকলকে আমি ফাঁসিয়ে আমি কিন্তু তোমাদের বাড়ি থেকে এমনিও বের করবো, তো ভদ্রভাবে তোমাদেরকে আমি ওয়ার্ন করছি, বেরিয়ে যাও। সেদিন রাত্রেবেলা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হয়। হ্যাঁ, রিঙ্কুদির মানে বাবা মাও যথেষ্ট অসুস্থ ছিলেন, বয়স হচ্ছিল, তবু তারাও যতটা পারে ওনাকে সাপোর্ট করে। অনেকটা চিৎকার চেঁচামেচি হয়ে যাওয়ার পর ফাইনালি বলে যে আমার বাড়ি আমি থাকতে দেবো না, মানে দেবো না, তোমার যা করার তোমরা করে নাও। করে নিয়ে তারপরে যাই হোক পরের দিন সকালবেলা ব্যাগপত্র গুটিয়ে তারা তো চলে যায়। তারা চলে যাচ্ছে বলে মানে বলছে আমার হাজবেন্ডের কি রাগ, আমাকে উল্টে নানান রকমের কটূক্তি করছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, আমাকে যা নয় তাই বলল। রিঙ্কুদি বলল কোথাও গিয়ে তো আমি খুব ভালোবাসতাম, তো সরি রিঙ্কুদি বলছি, মানে ওই অনুপমাদি বলছে যে আমি তো কোথাও গিয়ে খুব ভালোবাসতাম, আমি না ওকে না বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বাড়িটা করে দিতে পারিনি, মানে আমি জানি তো ওর যাওয়ার কোথাও জায়গা নেই, সারা জীবন মা বাবাকে পায়নি। আর আরেকটা প্রবলেম ছিল ওনার হাজবেন্ডের, ওই ডান পায়ে মানে যখন ওনার 8 মাস মতো বয়স তখন পোলিও অ্যাটাক হয়েছিল, না 18th মান্থে, হ্যাঁ পোলিও অ্যাটাক হয়েছিল। তো তারপর থেকে উনি কিন্তু ডান পা টেনে হাঁটতেন। তো এক তো উনি একটু অসুস্থ, ঠিক আছে, হ্যান্ডিক্যাপ, তার মধ্যে মানে যাই হোক না কেন এতটা ভালোবেসেছি, তো আমি ওকে বাড়ি থেকে চাইলে বের করে দিতে পারতাম, ওকেও পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি জাস্ট ওকে বললাম, তো ছেড়ে দিলাম যে ঠিক আছে তুমি থাকো তোমার মতন, আমি তোমাকে দয়া ভিক্ষা করে তোমায় থাকতে দিয়ে দিচ্ছি আমার ফ্ল্যাটটাতে। আমি চলে গেলাম আমার মার কাছে।
বাচ্চা দুটোকে রেখে আমি ওখান থেকে বসে ইন্টারভিউ দিতে স্টার্ট করলাম। তো আমার সাডেনলি ব্যাঙ্গালোর ডিপিএস থেকে একটা কল আসে ফার্স্ট টাইম দিদির। তো বললো আমি ওখানে যাই, ইন্টারভিউ দিই, আমার সিলেকশন হয়, এবং তারপর আমার ওখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আমি ডিসিশন নিলাম যে আমি আগে গিয়ে আমি ওখানে আগে সেটেল ডাউন হব, তারপর আমি বাচ্চা দুটোকে নিয়ে যাব। বাচ্চা দুটো যেমন ওখানে মার ওখান থেকে স্কুলিং কন্টিনিউ করছে, করুক। তো ওই মুহূর্তে পেরেন্টসের একটা বিশাল সাপোর্ট পেয়েছিল। এবার আমি একটা কথা বলছি, এই স্টোরি লাইনটা অনেক মেয়েকে প্রচুর ইন্সপায়ার এই জন্য করবে, এমন আমাদের প্রত্যেকের জীবনে অনেক এরকম সিচুয়েশন আসে যে অন্তত এমন মানুষের সামনে আমাদের নিজের মানুষটাই আমাদেরকে এমনভাবে অপমান করে, এত অবমাননার মুখে ঠেলে দেয় যে মনে হয় যে এই মানুষটা একেবারে আমার ক্ষমার যোগ্য নয়। কিন্তু তবু কম্প্রোমাইজ করে, কোথাও নিজেদের ইমোশনসের কাছে হেরে গিয়ে, কোথাও নিজেদের প্রতি একটা ডাউট আমাদের থেকেই যায় যে পারবো তো, এই পারবো তো কোয়েশ্চেন মার্কটার জন্য আমরা অনেকে থেমে আটকে, অনেকেই কিন্তু আবার মানে কম্প্রোমাইজ করেই সংসারের মধ্যে রয়ে গেছি। নিজেকে প্রমাণ করার ইচ্ছাটা কোথাও যেন মাঝে মাঝে আমাদের হারিয়ে যায়। এটা আমার মনে হয় অনেকেই রিলেট করতে পারবে, আর আমাদের কম বেশি প্রত্যেককেই হয়তো এই রকম ফেজটার মধ্যে দিয়ে যেতে হয়েছে। হাজবেন্ডও যে কখনো নিজের হয় তা কিন্তু নয়, তারা কিন্তু মানে সে বোন তার জন্য কিছু করুক চাই না করুক, ডেডিকেটেডলি তার হয়ে কিন্তু ফুল সাপোর্টটা দেয়। যেখানে তার সামনে দাঁড়িয়ে সে তার স্ত্রীকে অনেক বেশি আগলানোর কথা ছিল সেটা কিন্তু তারা করে না। কিন্তু এই ডিটারমিনেশনটা অনেকেই নিতে পারে না। আমি যেটা খুব সহজে বলে ফেললাম যে ব্যাঙ্গালোরে চলে গেল, ইন্টারভিউ দিয়ে নিল, ইন্টারভিউ ক্র্যাক করে নিল, সেটেল করে নিল, এটা দ্যাট নট ইজি। এই স্ট্যামিনাটা 90% কেন 99% মেয়েদের থাকে না, তাই না? এই তো আস্তে আস্তে এই কমেন্টগুলো এবার আসবে আমি জানি। অমৃতাদি লিখছে একদম ঠিক বলেছো। তো এটা একদম আমি ঠিক কথাই বলছি যে আমরা পারি না, এটা আমাদের মানতে হবে। আমাদের মধ্যে সেই স্ট্যান্ড পয়েন্টটাই আমরা ক্রিয়েট করতে পারি না যে আমাদের যে পারতে হবে। শুধু তাই নয়, যখন দুটো বাচ্চাকে ছেড়ে এখানে ব্যাঙ্গালোরে গিয়ে ইন্টারভিউ দিয়ে ওখানে ইন্টারভিউ ক্র্যাক করে সিলেকশন হলো, উনি যখন এসে ডিসিশনটা নিয়ে জানালেন বাড়িতে যে আমি ডিসাইড করেছি যে আমি দাঁড়াও আমার হয়ে গেছে 5 মিনিটস দাও, তো যখন উনি ডিসাইড করলেন যে আমি এবার ব্যাঙ্গালোরে চলে যাব, মানে শুধু নিজের মা বাবা ছাড়া বাকি প্রত্যেকে রীতিমতো ওনার উপর ঝাঁপিয়ে পড়েছিল। পাড়া প্রতিবেশী দেখো কেমন মেয়ে, বরটাকে এখানে এইভাবে ফেলে রেখে বাচ্চা দুটোকে মা বাবার কাছে ছেড়ে দিয়ে নিজের মতো নিজের লাইফ স্টার্ট করতে চলে গেছে, নিজের লাইফ গোছাতে চলে গেছে। প্রচুর কমেন্ট শুনেছিলেন। হ্যাঁ দেখো, শুধু মা বাবার ভরসাটা ছিল, কোথাও গিয়ে তারা হয়তো বিশ্বাসটা জুগিয়েছিলেন যে তুই পারবি, এবং আমরা যে কদিন তুই মানে এঙ্গেজ থাকছিস ওই দিকটা আমি তোর বাচ্চাকে দেখছি। তো ওনার মা বাচ্চাকে সামলাচ্ছিলেন, উনি ওখানে যান, প্রায় বেশ কয়েক মাস ওখানে একটা লেডিস হস্টেলে থাকতেন। ওখানে ডিপিএসে উনি ব্যাডমিন্টন টিচার ছিলেন, ওখান থেকে যেরকম মান্থলি টাকা পাঠানো টাকা পাঠাতেন, সব কিছু করতেন। তো উনি একটা এস্টিমেশন করলেন, দেখলেন যে আমি এই টাকার মধ্যে ছেলেদেরকে এখানে নিয়ে এসে রাখতে পারবো না। তারপরে উনি ওই প্রকাশ পাদুকন ইনস্টিটিউট বা একাডেমি আছে ওখানে, যেখানে তোমরা জানো ব্যাডমিন্টন খেলা শেখানো হয়, তো ওখানেও উনি জয়েন করলেন। তো ওই একাডেমি জয়েন করার পর মানে দুটো জায়গায় যখন উনি সাইমালটেনিয়াসলি মানে পুরো সারাটা দিন মানুষটা তাহলে কতটা এফোর্ট দিচ্ছে বলো তো। তখন হয়তো কলকাতায় সবাই গসিপ করছিল, ওই দেখো বরকে ছেড়ে গিয়ে বসে ব্যাঙ্গালোরে কি রাসলীলা চালাচ্ছে, ওই দেখো বোধহয় অন্য ছেলেকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এটাই আমাদের মেয়েদের কপাল, এটাই আমাদের সোসাইটি, অ্যান্ড দ্যাটস দ্য ফ্যাক্ট। এগুলোই চলে আমাদের সোসাইটিতে। কিন্তু উনি সেই সময় সেটা করছিলেন না। উনি যেটা করছিলেন, সকালবেলা উঠে নিজের সমস্ত কাজ সেরে স্কুলে যেতেন, সারাদিন স্কুল করতেন, দুপুরে এসে একটু রেস্ট করে আবার বিকেল একাডেমিতে চলে যেতেন, শুধু নিজের ইকোনমিক স্ট্রাকচারটাকে আরো ডেভেলপ করার জন্য। এরপর আস্তে আস্তে দুটো জায়গার সাথে উনার খুব ভালো র্যাপো বিল্ড হলো, এবং ওনার সন্তানই মানে দুটো ছেলেই ওনার ব্যাডমিন্টন খেলতো ছোট থেকে। তো উনি কি করলেন, ওদের দুজনের সাথে কথা বললেন দুটো ইনস্টিটিউশনে, এবং যেহেতু উনি টিচার ছিলেন দুটো জায়গাতেই, ওনাকে ওরা অ্যাড অন ডিসকাউন্ট দেবে বললো। উনি ওখান থেকে এইবার ডিসিশন নিলেন যে আমি ছেলেদেরকে নিয়ে চলে আসবো। বেশ কয়েক মাস ওনাকে প্রচন্ড স্ট্রাগল করতে হয়েছে। স্ট্রাগল তো করতে হয়েছে নিজেকেই, তাছাড়া ওই যে আমি বললাম যে আমাদের সোসাইটির যে প্রেশারটা থাকে সেটা ওনাকে ফেস করতে হয়েছে, যে সবাই ভাবছে মেয়েটা ব্যাঙ্গালোরে একা একা গিয়ে কি চক্কর চালিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ দেখো কেমন মেয়ে, দেখতে এরকম একটা ব্যাপার। তো তারপর সকলের মুখে এসে ঝামাটা ঘষে ভালো করে
একদম 2 ছেলেকে নিয়ে উনি ব্যাঙ্গালোরে চলে যান। সেখানে নিয়ে গিয়ে ডিপিএসে ছেলেদেরকে ভর্তি করেন। তারা ওই প্রকাশ পাদুকোন একাডেমিতেই তারা ব্যাডমিন্টনও খেলে এবং ওখানে একটা ছোট্ট 1 BHK ফ্ল্যাট, মানে তখন আস্তে আস্তে ওনার সেই স্ট্যান্ডটা নেওয়ার মতন জায়গাটা এসছে, একটা ছোট্ট 1 BHK ফ্ল্যাট উনি নিলেন, নিয়ে ওখানে ছেলেদেরকে নিয়ে থাকতে শুরু করলেন। উনার হাজব্যান্ড, মানে সো কল্ড ওই হাজব্যান্ডে আমি বলবো, কারণ যে মেয়ে মানে বলছে আমার একটা প্রচণ্ড রাগ জন্মে গেছিল শ্রেয়া, যে আমি যে মানুষটাকে কেউ কোনোদিন গুরুত্বই দেয়নি, ওই একমাত্র পিসি ভালোবেসে রাখতো, পিস তো দাদা বৌদিরা এরকমভাবে হেয় করে তাড়ালো, পিসে মশাই ঘুরে তাকালো না, তার কোনোদিন সেই সৎ মা বোন তার দিকে ঘুরেও তাকায়নি। আমি যেখানে সব কিছুর এগেনস্টে গিয়ে তার পুরো ব্যাকগ্রাউন্ডটা জানা সত্ত্বেও তাকে এইভাবে অ্যাকসেপ্ট করেছিলাম, তার জন্য নিজের বাড়ির লোককে বুঝিয়ে কনভিন্স করে তার পাশে এসে দাঁড়িয়েছিলাম, তাকে মানে এরকমভাবে আগলে রাখলাম এতগুলো বছর, সে কিনা আমাকে এইভাবে অপমান করলো। তো আমি এটা নিজে ফিল করতে পারি যে সত্যি আমি নিজেই এই স্ট্যান্ড পয়েন্টটা নিতে পারিনি, তো আমি অন্য কাউকে কি জ্ঞান দেবো এখানে? আমি নিজেই আমারই সেই যোগ্যতাটা নেই, বা আমার নিজেকেই আমি নিজে সেই ভরসাটা করতে পারিনি, তো আমি অন্য কাউকে কি জ্ঞান দেবো? আমার নিজের অনেক মুহূর্তগুলোকে আমি রিলেট করতে পারছি এখন, যে সত্যি আমার সেই মুহূর্তে এর থেকে অনেক কঠিন হওয়া উচিত ছিল, আমি কেন পারিনি সেটা হতে। যাই হোক, তো দিদি ওদেরকে নিয়ে চলে যান এবং এখন সেই ছেলেরা বড় হয়ে গেছে। বড় ছেলেটা এখন বোধহয় গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, ছোট ছেলে এই বছর 12th দেবে। তো জার্নিটা স্মুথ ছিল না গো, জার্নিটা ভীষণ কঠিন ছিল, কিন্তু উনি এটা লড়েছেন। এবং এখন সেই তার হাজব্যান্ড গ্যালপাল করতে করতে তার 2 বছর পর সে কি করলো, ওরা সব চলে গেছে দেখে, তখন তার সৎ বোন আর মাঝে এসেছিল ওই ফ্ল্যাটের চক্করে, ফ্ল্যাটটা বোধহয় পেয়ে যাবে, হাতে পারবে এই সব চক্করে, বা দাদাকে বাগে আনবে সেই চক্করে। তো সে তো তার যখন দেখলো ফ্ল্যাটেই থেকে তাড়িয়ে দিয়েছে, আর থেকে লাভ নেই, তাদের তেল দিয়ে তো দাদাকে লাভ নেই, তারা তো আর যোগাযোগ রাখলো না। তো কাজেই তো উনি একা একাই পড়ে ওখানে ছিলেন অতি কষ্টে। তারপর সেখান থেকে উনি ব্যাঙ্গালোরে চলে আসেন উনিও, এবং এসে ওদের সাথে আস্তে 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 যোগাযোগ করা শুরু করছিলেন। তো প্রথম দিদি একেবারেই মানেনি, তো শেষ পর্যন্ত দিদি ফাইনালি এখন আবার ওরা একসাথেই আছে। হ্যাঁ, মানে এটা ছেলেদের রিকোয়েস্টে ফাইনালি এই ডিসিশনটা উনি নিয়েছেন যে ঠিক আছে বাবা আমাদের সাথেই থাকুক। আসলে এটা যতই দিদি রাগ করে বলুক না কেন যেটা আমি ছেলেদের জন্য করেছি, কোথাও গিয়ে তো ভালো তো বাসে ডেফিনেটলি। তো আমরা রাগ অভিমান জেদটা যতই দেখায় না কেন, ওই ইমোশনের জায়গাটাকে তো ইগনোর করতে পারি না। তো যার জন্য এখন ওনারা একসাথেই থাকেন। কারণ আমি কিন্তু দেখেছি একটা সিক্রেট জিনিস, দিদির ডিপিতে কিন্তু এখনো পর্যন্ত 4 জনের ছবি লাগানো আছে। তো এতই যে আমাকে যখন বলছে কি রাগ করে বলছে, আমি সেটা এখন আর ভালোবাসতে পারি না, রাগ করেই আছি, কিন্তু ঠিক আছে তাও আছে আমার সাথে। কিন্তু হ্যাঁ, এখনও ডিপিতে 4 জনের ছবিটাই লাগানো আছে ভালোবেসে। তো এটাই আলটিমেট জীবনে পাওয়া। তবে হ্যাঁ, সব কিছুর মধ্যে গুড পার্ট ইজ যে আমরা যেখানে হেরে গেছি সেখানে দিদি জিতে গেছে। দিদি যেমন নিজের অপমানের সঠিক জবাবটা চটটা মারতে পেরেছে, সেটা আমরা অনেকেই পারি না। দিদি নিজেকে প্রমাণ করে, নিজেকে এস্টাবলিশ করে এমন অবস্থায় তাকে দাঁড় করিয়েছে, তুই থাকলে থাক, আমার মতন করে থাকতে হলে থাক, না থাকতে পারলে ভার মে জয়। এটা তুই মাথায় ঢোকা যে আমি তোকে ছাড়া অচল নই, তুই আমাকে ছাড়া অচল, এবং আমি তোকে ছাড়া বাচ্চাও মানুষ করে নিতে পারবো। এই মানে কি বলবো, এই রকম ডিটারমিনেশন নেওয়ার মতন ক্যাপাসিটি খুব কম মহিলার থাকে। সো নাও মাই পয়েন্ট ইজ যে আমরা আগামী যে 2025-এর বছরটাতে ঢুকছি, আবার বলছি এই বছরটা আমাদেরকে প্রচুর প্রাপ্তি দেবে, ঠিক আছে? এই বছরটা খুব ভালো ইয়ার যেমন, কিন্তু তার সাথে এই মঙ্গলের বছর কিন্তু আমাদেরকে অদম্য কনফিডেন্স দেয়, জেদ দেয়। তাই ভীষণ ধৈর্য ধরতে হবে। এই বছর একটু অধৈর্য হয়ে যেতে পারে মানুষ, তাই তোমরা প্রত্যেকে ধৈর্য ধরো। কিন্তু যে কাজটা 2024-এ যেটা মনে হয়েছে, 24-এ যেটা তোমরা মনে করেছো যে অনেকবার ভেবেছো কিন্তু করে উঠতে পারোনি, প্ল্যান করেছো বাট হয়ে ওঠেনি, দিস ইজ দ্য টাইম, করে ফেলো। এই বছরটা কিন্তু প্রচুর কনফিডেন্স দেবে। তো সেই কনফিডেন্সের সাথে যে জায়গাটা মানে অনেকবার ভেবেও এগোতে পারোনি, সেই জায়গাটা এবার স্টেপ আপ করতে পারো, সাকসেসফুল তুমি হবেই। তার সাথে শুধু হেলথের একটু কনসার্ন আছে, সবাই একটু শরীরটার খেয়াল রেখো, কারণ হেলথ ইস্যুস থাকলে একটু নিজের টেক কেয়ার করো, কারণ এই বছরটা একটু শরীরটা খারাপ হতে পারে। তো বাস নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু খেয়াল রাখো। বাকি অদম্য নতুন উন্মাদনার সাথে, কনফিডেন্সের সাথে, জেদের সাথে
যেটা ভাবছো যে পারবে না সেটাতে স্টেপ আপ করো, সেটা এবছর হয়েই যাবে। 2025 কিন্তু সেরকমই একটা বছর, একটা খুব ইন্সপায়ারিং স্টোরি। থ্যাংকস আ লট ফর দিস মোটিভেশনাল স্টোরি, থ্যাংক ইউ। ইয়ার এন্ডিং ইন্সপিরেশনাল স্টোরি লিখছে সুরজিৎ সমাদ্দার। হ্যাঁ, এটা জানি না ছেলেদের জন্য কতটা এফেক্ট করবে, বাট এটা আমি জানি, আমি খুব কনফিডেন্টলি জানি এটা, যে এটা অনেক মেয়েকে ইন্সপায়ার করবে। কারণ এই এক্সপিরিয়েন্স শ্বশুরবাড়িতে আমাদের কারণ নেই, এটা হতেই পারে না। যে বর ঠুটো জগন্নাথের মতন সামনে দাঁড়িয়ে রয়েছে বাড়ি, মানে সেটা আমি মানে কাউকে মেনশন করে বলছি না, শ্বশুরবাড়ির XYZ যে কোনো মেম্বার হতে পারে, যা খুশি এসে সামনে বলছে, কিন্তু একটা মুখ খুলে তার প্রতিবাদ করতে পারে না। এটা ফ্যাক্ট, এটা সবার হাজব্যান্ডই কখনো, মানে আমি বলছি আমার এজ থেকে, আর যার 7 বছর বয়স সেই কাকিমারাও বলবে একদম ঠিক বলেছিস শ্রেয়া, যার 45 বছর বয়স সেই মিডিল এজেন্ট আন্টিরাও বলবে যে একদম ঠিক বলেছিস শ্রেয়া, আমার থেকে যারা এই রিসেন্ট পাস্ট বিয়ে করেছে এই 2-4 বছরও, তারাও বলবে ঠিক বলেছো শ্রেয়াদি। কারণ এই অভিজ্ঞতা নেই, এরকম কোনো খুব রেয়ার মানে শ্বশুরবাড়ির কেউ না কেউ তো হবেই যে এরকম কোনো কটূক্তি করে আর সেখানে বড়েরা কোনো রিয়াক্ট করে না, ঠিক আছে? তো আমরা সেই জায়গায় অনেক সময় অনেক কিছু লিমিট ক্রস করে গেলেও রিয়াক্ট করি না, বা রিয়াক্ট করলেও আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি না, নিজের জেদটাকে ধরে রাখতে পারি না, নিজের ওপর সে বিশ্বাসটা রাখতে পারি না যে আমি ঠিক পারবো নিজেকে প্রমাণ করতে। এই জায়গাটা, গল্পটা শুনতে যতটা গল্পের মতন সুন্দর সাজানো গোছানো, এটা ঠিক ততটাই কঠিন। একা বেরিয়ে গিয়ে এই লেভেল অফ স্ট্যান্ডটা নেওয়া, যে আমি ওখানে ব্যাঙ্গালোরে আগে নিজেকে সেটেল করবো, তারপর ঠিক বাচ্চাকে নিয়ে গিয়ে সেটেল করবো, এই পুরো প্ল্যানটা চক আউট করে সেটাকে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা, দিস ইজ কোয়াইট টাফ, এবং সেটা দিদি করেছেন, সো হ্যাটস অফ। আচ্ছা, দিদি সত্যি খুব ইন্সপায়ার করেছে গো, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার পায়েল দে লিখছে, উইশ ইউ অল হ্যাপি নিউ ইয়ার। সবাই ভীষণ ভালো থাকো, ভালো থাকো। না, আমি ভূতের গল্প বলবো না আজকে ইয়ারের একদম লাস্ট ডেতে আমি আর ভূতের গল্প বলবো না। আজকে কোনো ভূত না, গল্প ঠাকুর না। আজকে আমি দুটো চ্যানেলে দেখো একদম ডিফারেন্ট স্টোরি বললাম আজকে, ওই জন্য আমি একটা 31st স্পেশাল এপিসোডই করেছি, মানে একদম ইয়ার এন্ডিং একটা স্পেশাল লাইভ এপিসোড। সেখানে আমি বললাম না, আমার সবসময় যে শুধু ভূত আর ওই আমার চ্যানেলটা ওই সব জন্য নয় যে আমি শুধু ভূত আর ভগবান ছাড়াও আমার মানুষের জীবনে বিভিন্ন অভিজ্ঞতা আমি শুনতে খুব ভালো লাগে। মানে যত জীবনমুখী ইনসিডেন্টস আমি শুনি সেগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে, আমি সেগুলো থেকে শিখি। ও দিদি গো, তোমাকে অনেকগুলো গল্প বলার আছে জুই। আচ্ছা জুই, তুমি আমাকে কল করো, কালকে দিনটা করিস না, কালকে 1 জানুয়ারি আমি ভীষণ ব্যস্ত থাকবো, তারপর যে কোনো দিন করে নে, ঠিক আছে? 8240840618 এটা আমার নাম্বার, যে কোনো দিন করে নে। এবার বলি যে নিশ্চয়ই 1 জানুয়ারিতে প্রচুর খাওয়া দাওয়া হবে তো নিশ্চয়ই, হতে তো হবেই। তো যারা প্রচুর খাওয়া দাওয়া করবে, আবার সামনে বিয়ে বাড়িও রয়েছে, তো আবার তো নিজেকে একদম ফিট অ্যান্ড ফাইন করে নিতে হবে না? তো তাদের জন্য বলবো, বা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে দিদি একজন ভালো ডায়েটিশিয়ানের নাম্বার বলো। তো আমার নজরে দেখা বেস্ট ডায়েটিশিয়ান হচ্ছে তানিয়ার কথা কেন বারবার তোমাদেরকে বলি, যে তানিয়া সেনগুপ্ত সান্যাল, যাকে আমি দেখেছি কোনো রকম একদম বাজে কিছু তোমার ফুড চার্টের মধ্যে ইনক্লুড করে না, মানে ওই ঘাস পাতা ওই ফ্রুটস ওই সবের বাদ দিয়ে একদম ডেলিশিয়াস দারুণ কিছু আইটেম, যেমন বিরিয়ানি, টিক্কা, কাবাব ইত্যাদি এগুলোই থাকে। বা ডেজার্ট যারা ভালোবাসো তাদের জন্য আইসক্রিম থেকে শুরু করে চকলেটস থেকে শুরু করে লাড্ডু, মিষ্টি, নানান রকম ভরপুর, মানে কি বলবো, সুখাদ্য দিয়ে ওর ডায়েট চার্টটা কিন্তু একদম ভরা থাকে। তো যার জন্যই ওর এত ক্রেজ, ওর শুধু সিক্রেট রেসিপিসগুলোকে তোমাদের জেনে নিতে হবে আর ওকে ফলো করতে হবে। সেই মতো তোমরা যদি চলো, আরামসে তোমরা ওয়েট বাড়াতে কমাতে সব কিছু পারবে। নাও, ওর কাছে একদম 2 বছরের থেকে 10 বছরের বাচ্চাদের যদি কেউ ডায়েট চার্ট নেয়, সেটার জন্য থাকছে 550 থেকে শুরু, আর যদি বড়রা ডায়েট চার্ট নেয় সেটা 1050 থেকে স্টার্ট। এছাড়াও ও যদি কোনো ডিজিজ স্পেসিফিক চার্ট থাকে সেটা ওকে মেনশন করে দিতে হবে, যেমন থাইরয়েড, PCOD, ফ্যাটি লিভার, এইসব প্রবলেমস থাকলে সেগুলো ওকে মেনশন করে দিতে হবে। ওকে, প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু তার নিজের স্কেডিউল ওয়াইজ কিন্তু তারা চার্ট পাবে। তুমি যদি হাউস ওয়াইফ হচ্ছ তো তোমার এক রকমের চার্ট হবে, তুমি যদি ওয়ার্কিং হচ্ছ তো তাহলে তোমার আর এক রকমের
রকমের চার্ট হবে, তোমার সুবিধা অনুযায়ী তোমার রুটিন ওয়াইজ চার্টটা তৈরি হবে। সো নাথিং টু ওয়ারি যে আমি কি করে এটা ফলো করব, কোনো এরকম গতে বাঁধা কিছু নেই যে ও একটা গতে বাঁধা চার্ট রেডি করে রেখেছে এবং সেটাকেই সবাইকে প্রোভাইড করে দিচ্ছে, নাথিং লাইক দ্যাট। তোমার জন্য একদম তোমার সমস্ত ডিটেল অনুযায়ী, তোমার বডি ওয়েট ওয়াইজ, তোমার নিজের রুটিন ওয়াইজ কিন্তু ও চার্টটা ইন্ডিভিজুয়ালি সবাইকে প্রোভাইড করবে। আমি ওর আগে তোমার নাম্বারটা প্রোভাইড করি, 7278141441। আবার রিপিট করছি, 7278141441, 7278141441। এই নাম্বারে ওকে তোমরা অনলাইনে যোগাযোগ করতে পারো। আর এছাড়াও খর্দাতে কিন্তু ও অফলাইনে অ্যাভেলেবেল, সেটা ওর সাথে কথা বলে নিয়ে, ওর অফলাইন চেম্বারে ও থাকে সানডে ইভিনিংয়ে, সেটা যদি কেউ ওর সাথে যোগাযোগ করতে চাও, যোগাযোগ করলে ও তোমাদেরকে ডিটেলসটা দিয়ে দেবে, 7278141441। আর আমি আরেকবার আমার নাম্বারটা বলে দিচ্ছি, 8240840618। তো এই নাম্বারটাতে তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো গল্প আমাকে পাঠাতে পারো। আবার বলছি, স্পেসিফিক্যালি বলছি, নতুন বছরের শুরুতে আবার বলছি যে আমি কিন্তু শুধু ভূত বা ভগবানের গল্প বলবো বলে মানে বলি না, আমি যে কোনো ধরনের যে গল্পটা আমাকে ভালো লাগে, আমাকে ইন্সপায়ার করে, আমার মোটিভেটিং লাগে, আমি কিন্তু সেই গল্পটাই শেয়ার করি। এবং তোমরা কিন্তু আমাকে যে কোনো ধরনের গল্প পাঠাতে পারো। এবার আর আমি একদম কথা বাড়াবো না, সত্যি সবাই আমার জন্য অপেক্ষা করছে, আমার নিজেরই এবার খুব খারাপ লাগছে। সো উইশ ইউ অল হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো কাটাও, কালকে 1 জানুয়ারি সবাই ভীষণ এনজয় করো। আর তারপরে আমাকে একটু মিস করো, কারণ আমি তো আবার 2 তারিখে থার্সডেতেই আসছি, তখন আবার তোমাদেরকে ভালো করে উইশ করে দেবো। টাটা, সবাই খুব ভালো থেকো।